তো হ্যালো আমার স্টুডেন্টস। তো আজকে যেটা পড়াবো ক্লাস 10-এর ভূগোলের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো সবাই যেমন ইন্ট্রো শুরু করে, আমিও তেমনই ইন্ট্রো শুরু করছি যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারটা বলো বা ভূগোল বলো, ইতিহাস বলো, যে কোনো চ্যাপ্টার তোমার যদি কনসেপ্ট বুঝে যাও তাহলে খুবই ইজি। আর তুমি যদি কনসেপ্ট না বুঝো তাহলে তোমার কাছে অনেক কঠিন লাগবে জিনিসটা। ওকে, তো বেশি কিছু বলবো না, তো শুরু করি। ঠিক আছে, এই যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারটায় আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝি, না আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে বুঝি যে বিভিন্ন যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিভিন্ন যে ভূমিরূপগুলির পরিবর্তন বা বিবর্তন হচ্ছে তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকি। বহির্জাত প্রক্রিয়া কি, না পৃথিবীর যে শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের যে বিভিন্ন ভূমিরূপগুলি আছে সেগুলোর পরিবর্তন বা বিবর্তন হচ্ছে তাকে আমরা বলে থাকি বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, এই বহির্জাত প্রক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অবরোহণ, আরোহণ আর জীব প্রক্রিয়া। আর এই তিনটে প্রক্রিয়াকে একত্রে আমরা বলে থাকি পর্যায়ন প্রক্রিয়া। এবার দেখা যাক যে বইতে কি লেখা আছে বহির্জাত প্রক্রিয়ার সম্পর্কে। না, বইতে বলছে যে বাহ্যিক প্রক্রিয়ার মাধ্যমগুলি হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, আবহাওয়া বিকার ও পুঞ্জীভূত ক্ষয়। এই সমস্ত শক্তির ক্ষয় ও সঞ্চয়ের ফলে পৃথিবীর উপরিভাগে পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়েছে। একেই বলে থাকে বহির্জাত প্রক্রিয়া। এবার দেখো এখানে তিন চারটে আরো জিনিস পেলাম। কি কি? একটা হচ্ছে আবরোহণ, আরোহণ, জীব প্রক্রিয়া, আর এই তিনটেকে আমরা একত্রে বলে থাকি পর্যায়ন প্রক্রিয়া। ঠিক আছে, এগুলো বলার আগে আমি বলে রাখি যে এই বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি, না বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, আবহাওয়া প্রক্রিয়ার ইত্যাদি হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, না বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে স্থান কি, না এখানে বলেই দিচ্ছে যে এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল। শক্তি, না এই প্রক্রিয়াশীল, সরি, এই যে প্রাকৃতিক মানে প্রক্রিয়া ক্রিয়াশীল শক্তিগুলি হলো কি, না নদী, বায়ু প্রবাহ, হিমবাহ হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এর আঁকাটা কি, না আঁকাটা যদি তোমাদের একটু এঁকে দেখাই তাহলে জিনিসটা এরকম। ধরো এটা হচ্ছে একটা ভূমিরূপ, আমার আঁকার হাত অনেক খারাপ, ঠিক আছে আমি আগেই বলে দিচ্ছি, জাস্ট এঁকে দেখানোর জন্য এরকম করে দেখাচ্ছি। এটা একটা হিমবাহ, সরি এটা একটা ভূমিরূপ। এটা কি, না বলছে যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের যে ভূমিরূপগুলি পরিবর্তন বা বিবর্তন হয়েছে।
ক্ষয় হতে হতে জিনিসটা এই জায়গায় এসে দাঁড়ালো। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, বহির্জাত প্রক্রিয়ার প্রধান কাজ কি তাহলে? না, বহির্জাত প্রক্রিয়ার প্রধান কাজ হচ্ছে ক্ষয়, বহন, সঞ্চয় মাধ্যমে পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক শক্তির মাধ্যমে যে যান্ত্রিক রাসায়নিক যে ব্যাপারটা হচ্ছে, সেটা ক্ষয়, সঞ্চয় আর বহনের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে। এখানে এই আঁকাটা দেখালাম যে আগে ছিল একটা এরম একটা জিনিস, সেটা ক্ষয় হয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে। আঁকার হাত বাজে, আমি তাই চেষ্টা করবো আরো আঁকার হাতটা বেটার করার, তাও বোঝানোর জন্য। ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার এখানে একটা জিনিস তোমাদের বললাম যে অবরোহণ, আরোহণ ও ঝিক প্রক্রিয়া। এখানে আবরোহণ কি, সরি, অবরোহণ কি? না, আবরোহণ হচ্ছে বাহ্যিক যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যখন ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং তাদের উচ্চতা হ্রাস পায়, তখন তাকে আমরা আবরোহণ বলে থাকি। আমি আবার বলছি, না, বাহ্যিক শক্তির যে বিভিন্ন, মানে বাহ্যিক যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি আছে, সেগুলো ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপগুলির ক্ষয়প্রাপ্ত বা তাদের উচ্চতাকে হ্রাস করছে, একেই আমরা আবরোহণ প্রক্রিয়া বলে থাকি। এটা বইতে কি বলছে? না, বইতে বলছে যে যেসব ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, তাদের সম্মিলিতভাবে আমরা আবরোহণ বলে থাকি। ঠিক আছে। এর উদাহরণ কি আছে? না, উদাহরণে বলছে যে ভূমিরূপের উচ্চতা হচ্ছে এর হ্রাস পাচ্ছে, প্রক্রিয়া কি? না, এটি একটি ক্ষয়কারী প্রক্রিয়া। প্রকৃতি কি? না, এটি একটি ধীর প্রকৃতির। এক্ষেত্রে বলে রাখি যে কোনো কিছু বাহ্যিক শক্তির বলো বা পৃথিবীতে যে যে সমস্ত জিনিস সৃষ্টি হচ্ছে, ক্ষয় হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু আজকে এক দেখলে কালকে আবার অন্য হয়ে গেলে এমন নয়। খুবই ধীর গতিতে হয়, বছরের পর বছর ধরে ক্ষয় হচ্ছে, সঞ্চয় হচ্ছে, হয়ে হয়ে একটা জিনিসে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে। এটাও ধীর প্রক্রিয়া। হুম। তো আঁকাটা কিরম? মানে এখানে কি বলছে, না উচ্চতা হ্রাস পাচ্ছে। ধরো এটা একটা ভূমিরূপ, উচ্চতা হ্রাস পাচ্ছে মানে ক্ষয়প্রাপ্ত হয়ে এরম একটা জায়গায় এলো, আবার ক্ষয়প্রাপ্ত হয়ে বছর বছর ধরে এরম একটা হবে। মানে কি? না, জায়গায় এলো। ঠিক আছে। আবরোহণ কি হচ্ছে, না বহির্জাত যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যখন ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপগুলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ছিল ফার্স্টে এরম, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে এরম জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে।
বছরের পর বছর ধরে ক্ষয় হয়ে এরম জায়গায় এসে দাঁড়িয়েছে। একেই আমরা বলে থাকি আবরোহণ প্রক্রিয়া। বৈশিষ্ট্যও বললাম। এবার আমরা চলে আসি আরোহণ প্রক্রিয়ায়। না, আরোহণ প্রক্রিয়া কি? না, আরোহণ প্রক্রিয়া হচ্ছে এই যে বাহ্যিক প্রক্রিয়ায় যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো যখন ভূপৃষ্ঠের নিচু স্থানে এসে জমা হচ্ছে, সেখানে আবার উচ্চতা বাড়ছে, তখন তাকে আমরা আরোহণ প্রক্রিয়া বলে থাকি। মানে না, বাহ্যিক শক্তির যে ক্ষয়প্রাপ্ত যে পদার্থগুলো ভূপৃষ্ঠের নিচু স্থানে এসে জমা হচ্ছে, সেখানে আবার নতুন করে সৃষ্টি হচ্ছে, উচ্চতা বাড়ছে এই জায়গায়। এটাই একটু বইতে গুছিয়ে লেখা আছে কি না, আবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট ক্ষয়জাত পদার্থ সমূহ কোনো নিচু অংশে সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে? এটি মূলত কি না, সঞ্চয় প্রক্রিয়া। আঁকাটা কিরম দাঁড়াবে? ধরো এখানে কি বলছে না, ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, নিচু স্থানে এসে জমা হচ্ছে, ক্ষয় হয়ে, ধরো এটা একটা নিচু স্থান, ওই যে ক্ষয়জাত যে পদার্থগুলো এখানে এসে জমা হয়ে এরকম একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে? কি হচ্ছে না, ক্ষয়গুলো এখানে সঞ্চয় হয়ে এরকম একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। আরোহণে কি ছিল না, আরোহণে উচ্চতা হ্রাস পাচ্ছে, উচ্চতা হ্রাস পাচ্ছে এবং নামছে ভূমিরূপের এটা। আর এটা কি না, এটা সঞ্চয় হয়ে হচ্ছে। ঠিক আছে? এটাকেই আমরা বলে থাকি আরোহণ প্রক্রিয়া। এবার তোমরা বলবে জীব প্রক্রিয়া কি? না, জীব প্রক্রিয়া হচ্ছে যে মানুষ সহ বিভিন্ন জীব ভূমিরূপ পরিবর্তনে সাহায্য করে। মানুষের উপস্থিতিতে জলাভূমি ভরাট, রাস্তাঘাট নির্মাণ, বাঁধ নির্মাণ প্রভৃতির পাশাপাশি উদ্ভিদ ও প্রাণীরা বিভিন্নভাবে ভূমিরূপের পরিবর্তন সংঘটিত করে থাকে। একেই জীব প্রক্রিয়া বলা হয়। ওকে? না, একটু আগে আমি বললাম যে আবরণ, আরোহণ আর এই জীব প্রক্রিয়াকে আমরা একত্রে পর্যায়ন প্রক্রিয়া বলে থাকি। এই পর্যায়ন প্রক্রিয়া কি না, পর্যায়ন প্রক্রিয়া হচ্ছে যে বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিভাগের উঁচু নিচু যে ভূমিরূপ গুলো মধ্যে যে সমতা বিধানের প্রক্রিয়াকে আমরা পর্যায়ন প্রক্রিয়া বলে থাকি। হ্যাঁ, এর আঁকাটা কেমন দাঁড়াবে? ধরো এই দুটো আঁকা আছে, যে আবরোহণ আর আরোহণের যে দুটো আঁকা, ঠিক আছে, ওটাকেই এখানে আঁকতে হবে। ধরো এই আর একটা এই। ঠিক আছে? ঠিক আছে? এখানে মানে
তীর চিহ্নটা দিয়ে দেবো, যেটা প্রসেসটা দেখানোর জন্য। এটা হচ্ছে নাচ, আর এটা হচ্ছে উঠছে। ঠিক আছে, এটাকেই আমরা পর্যায়ন প্রক্রিয়া বলে থাকি। এখানে আমি আবার বলছি যে বহির্জাত যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিভাগের উঁচু নিচু ভূমিরূপগুলির মধ্যে সমতা বিধানের প্রক্রিয়াকে আমরা বলে থাকি পর্যায়ন প্রক্রিয়া। ঠিক আছে, এবার যেটা বলবো সেটা হচ্ছে আবরোহণ আর আরোহণের মধ্যে পার্থক্য। এটা অনেকবারই দেয়, বা জেনে রাখাও ভালো। সংজ্ঞায় কি বলবে না, আবরোহণের সংজ্ঞায় বলবে যে প্রক্রিয়ায় ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে ভূমির উচ্চতা হ্রাস পায় ও পদার্থের অপসারণ হয় তাকে আমরা আবরোহণ প্রক্রিয়া বলে থাকি। আর আহরণ কি না, যে প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট পদার্থ নিচু স্থানে সঞ্চিত হয়ে উঁচু হয় তাকে আমরা আরোহণ প্রক্রিয়া বলে থাকি। পরিচিতি না, আবরোহণ প্রক্রিয়া নগ্নিভবন নামে পরিচিত, আর আরোহণ সঞ্চয় প্রক্রিয়া নামে পরিচিত। মাধ্যম কি না, আবরোহণ প্রক্রিয়ার মাধ্যম হলো আবহাওয়া বিকার, পুঞ্জীভূত ক্ষয় ও বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়। আর আরোহণ কি না, আরোহণ প্রক্রিয়ার মাধ্যম হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা সঞ্চয়। প্রভাব, আবরোহণ প্রক্রিয়ার ফলে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়, আর ওটা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, অনেক সময় দেয় 1 নম্বর বা 2 নম্বর কোশ্চেনে যে নগ্নিভবন কাকে বলে। না, বহির্জাত আবরোহণ প্রক্রিয়ায় যে আবহাওয়া বিকার, পুঞ্জীভূত ক্ষয় ও ক্ষয়ীভবন, এই তিনটি পদ্ধতি যৌথ যে ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং নিচু শিলাস্তর ভূপৃষ্ঠের উন্মুক্ত হলে এই আবরোহণ প্রক্রিয়াকে নগ্নিভবন বলা হয়। তো আজকের ক্লাসটা এইটুকুই থাক, পরের ক্লাসে আবার এর পর থেকে শুরু করব। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে জানিয়ে, আর আমার যদি কোনো জায়গা বোঝাতে অসুবিধা হয় বা আমি যদি কোনো জায়গা ভুল বলে থাকি তাহলে প্লিজ কমেন্টেও জানিয়ে। ঠিক আছে, তো টাটা সবাইকে।